প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গত বছরের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পট পরিবর্তনের পর সংখ্যালঘুদের উপর যে আক্রমণ হয়েছে তা ধর্মীয় কারণে নয়, বরং তা ছিল রাজনৈতিক। তবে তার সরকার দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়েছে। এ সময় ধর্মবর্ণ নির্বিশেষে দেশের সবার মানবাধিকার রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর ইউনূসের সঙ্গে সফররত মার্কিন সিনেটর গ্যারি পিটার্স সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা জানান। ধর্মীয় সম্প্রীতির প্রকৃত তথ্য জানতে বাংলাদেশ সফরের জন্য মার্কিন সিনেটর সহ অন্যান্য মার্কিন রাজনৈতিক নেতা, সাংবাদিক এবং কর্মীদের আমন্ত্রণ জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে বদ্ধপরিকর তার সরকার। আর প্রস্তাবিত সংস্কারগুলোতে সম্মত হওয়ার পর রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে, যা দেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে। এ সময় সিনেটর পিটার্স ইউনূস সরকারের সংস্কার কর্মসূচির প্রশংসা করে বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে মসৃণ গণতান্ত্রিক উত্তরণের জন্য অপেক্ষা করছে। তিনি বলেন, সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে ব্যাপক ভুল তথ্য ছড়িয়ে পড়েছে। এই ভুল তথ্যের কিছু অংশ মার্কিন যুক্তরাষ্ট্রও ছড়িয়েছে। এদিন একই স্থানে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন কাতারের রাষ্ট্রদূত সেরাইয়া আলী আল কাহতানি। সরকারের সংস্কার এজেন্ডার প্রতি পূর্ণ সমর্থন জানায় কাতার। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এদিকে বাংলাদেশি নাগরিকদের জন্য সৌদি কর্তৃপক্ষ উমরা ভিসা বন্ধ করেনি বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত বিষয়টি ধর্ম সচিবকে অডিও বার্তায় নিশ্চিত করেছেন বলে জানান তিনি। মঙ্গলবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি জানান, উমরার জন্য রমজানে বাংলাদেশ থেকে যাওয়ার হার বেড়ে যাওয়ায় দেশটি ভিসা নিয়ন্ত্রণ করছে। উমরায় যাবার জন্য বিমানের টিকিট কাটার পরও যারা যেতে পারেননি বা যেতে চান না, নিয়ম অনুযায়ী তাদের টাকা বাংলাদেশ বিমান ফেরত দেবে। আর যেতে না পারে উমরা যাত্রীদের কোরবানি ঈদের পর বা জুলাই মাসে টিকিট পরিবর্তন করে দেওয়া হবে বলে জানিয়েছে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ। তখন কেউ যেতে না চাইলে টাকা ফেরতের বিষয়ে এয়ারলাইন্স কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হবে বলেও জানান উপদেষ্টা। শেখ হাসিনা ও তার পরিবারে ৩১টি ব্যাংক অ্যাকাউন্টে রাখা ৩৯৪ কোটি টাকা জব্দের নির্দেশ দিয়েছে আদালত। জব্দ ব্যাংক হিসেবের মধ্যে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে এই অর্থ জমা আছে। দুদকের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার এই আদেশ দেয় আদালত। এদিকে ক্রিকেট বোর্ডের অর্থ আত্মসাতের অভিযোগে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর বিভিন্ন তদন্তে উঠে আসে শেখ পরিবারের দুর্নীতির খবর। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ 9টি প্রকল্পে দুর্নীতির তদন্তকালে দুদক জানতে পারে শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল সহ অভিযুক্তরা অস্থাবর সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করছে। শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, তার ছেলে জনাব সজীব আহমেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ৩১টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা জেলা দায়রা জজ আদালত শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ৩১টি ব্যাংক অ্যাকাউন্টে থাকা ৩৯৪ কোটি ৬০,৭২,০০০ টাকা অবরুদ্ধের আদেশ দেয়। এটা অবরুদ্ধ অবস্থায় থাকবে। অনুসন্ধান এবং তদন্ত শেষে বিজ্ঞ আদালত থেকে পরবর্তীতে এই বিষয়ে সিদ্ধান্ত প্রদান করা হবে। এর আগে গত ১১ মার্চ দুদকের আবেদনের প্রেক্ষিতে একই আদালত শেখ হাসিনা, শেখ রেহানা এবং তাদের পরিবারের ৫ সদস্য ও তাদের প্রতিষ্ঠানের ১২৪টি ব্যাংক হিসাবের প্রায় ৬৩৫ কোটি টাকা এবং দেশের বিভিন্ন স্থানে থাকা জমি জব্দের আদেশ দেয়। একই সঙ্গে হাসিনা সহ পরিবারের ৭ জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞাও দেওয়া হয়। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদাভাবে বৃহস্পতিবার থেকে আলোচনা শুরু করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম পর্যায়ে বৃহস্পতিবার বেলা ৩টায় এলডিপির সঙ্গে আলোচনার সময় নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্য দলগুলোর সঙ্গেও আলোচনার সময়সূচি ঘোষণা করা হবে।
মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের বিষয়ে মতামত চেয়ে গত ৬ মার্চ ৩৭টি রাজনৈতিক দলকে চিঠি ও স্প্রেডশিট পাঠানোর প্রেক্ষিতে এ পর্যন্ত ১৫টি দল তাদের মতামত জানিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী সহ ১৪টি দল তাদের পূর্ণাঙ্গ মতামত আগামী কয়েকদিনের মধ্যে জানাবে বলে কমিশনকে জানিয়েছে। নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার প্রধান আতাউল্লাহ আবু আম্মার ওরফে জুনুনি সহ ৬ জনের বিরুদ্ধে ১০ দিন করে রিমান্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মঈনুদ্দিন কাদির এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশ পরিদর্শক কাউম খান জানান, তদন্তকারী কর্মকর্তা আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ২টি মামলায় ২০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত ২ মামলায় ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার বাড়িতে অভিযান চালিয়ে আরসার প্রধান আতাউল্লাহ আবু আম্মার ওরফে জুনুনি, মুস্তাক আহমেদ, মনিরুজ্জামান, আমিনে সলিমুল্লাহ, আসমাউল হুসনা ও হাসানকে গ্রেপ্তার করে র্যাব। ১ নম্বর আসামি আতাউল্লাহর বিরুদ্ধে হত্যা, খুন সহ অসংখ্য মামলার আসামি বাংলাদেশে ঢুকলো অন্যায়ভাবে এবং কেন, তাদের উদ্দেশ্য কি করবে তারা, এই সমস্ত যে অশুভ পরিকল্পনা, এইগুলো উদ্ঘাটনের জন্য তাদের রিমান্ডে নেওয়া প্রয়োজন। সেই জন্য বিজ্ঞ আদালত তাদেরকে প্রত্যেককে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। সেচ কাজে গভীর ও অগভীর নলকূপের ব্যবহার বাড়ায় রাজশাহী অঞ্চলের ৮ উপজেলায় ভূগর্ভস্থ পানির স্তর ক্রমান্বয়ে নিচে নেমে যাচ্ছে। এসব এলাকায় শুষ্ক মৌসুমে গভীর নলকূপেও উঠছে না কাঙ্ক্ষিত পানি। এমন পরিস্থিতিতে ওই ৮ উপজেলার কৃষকদের বোরো চাষে নিরুৎসাহিত করছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ। বিকল্প হিসেবে সেসব এলাকায় খরা মৌসুমে ধানের বদলে বিকল্প ফসলের চাষ বাড়াতে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। রাজশাহী থেকে সমসাজুর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। রাজশাহীর গোদাগাড়ী ও তানোর, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একাংশ ছাড়াও নাচল ও গুমস্তাপুর এবং নওগাঁর সাপাহার, পরশা ও নিয়ামতপুর উপজেলায় পানির স্তর ক্রমান্বয়ে নিচে নেমে যাচ্ছে। এমন পরিস্থিতিতে এসব এলাকার কৃষকদের বোরো ধানের পরিবর্তে স্বল্প পানিতে চাষাবাদ করা যায় এমন ফসল চাষে উৎসাহিত করছে বিএমডিএ। তাদের পরামর্শে ডাল, তেল ও মশলা জাতীয় ফসলের পাশাপাশি গম চাষ করে লাভবান হচ্ছে কৃষক। তারা আপনার বোরো ধান বাদ দিয়ে আপনার গম, মটর, মরচি, সরিষা এইসব ফসলে আপনার বেশিরভাগ বেশি বলছে যে আপনারা এটা উৎপাদন বেশি করেন। গম সরিষাতে খরচ কম, লাভ বেশি। আমি গম বুনছি, এটা আপনার পানি হয়তো ধানে বেশি লাগে, গমে কম লাগে। যে ৮ উপজেলায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে সেসব এলাকার প্রায় ৪০,০০০ হেক্টর জমিতে বোরো চাষ না করার পরামর্শ দিয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। এর বাইরে এসব উপজেলায় স্বল্প পরিসরে যে বোরো চাষ হচ্ছে সেসব জমিতে নদী থেকে খালের মাধ্যমে পানি এনে বিকল্প সেচের ব্যবস্থা করেছে প্রতিষ্ঠানটি। নদীর পানি এখন আগে থেকে ডেফিনেটলি কমেছে, নদীর পানি কমেছে। তো সেই ক্ষেত্রে যেটুকু পানি আছে সেটাকে কত দূরে আনা যায়, হয়তো নদীতে একটা পাম্প বসে ওখান থেকে পানি আনতে, কিন্তু নদীর সাথে যে খালটা আছে এই খাল দিয়ে পানি এটা চলে যাচ্ছে ৮-১০ কিলোমিটার মতো। ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে পরিচালিত সরকারি গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিংয়ের সমীক্ষা বলছে, গত ৩ দশকে এই অঞ্চলে গড়ে ভূগর্ভস্থ পানির স্তর ৮ থেকে ১৮ মিটার নিচে নেমে গেছে। এমন পরিস্থিতিতে পরিবেশ ও প্রকৃতি রক্ষায় ক্রমান্বয়ে ভূগর্ভস্থ পানি উত্তোলন বন্ধ করে নদীর পানি সংরক্ষণের মতো বিকল্প পদ্ধতি ব্যবহারের পরামর্শ দিয়েছেন গবেষকরা। সমসাজু, এনটিভি নিউজ, রাজশাহী। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা ৫ লাখ টাকা করার দাবি জানিয়েছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভবনে সংস্থাটির সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এমন দাবি জানান তিনি। তাসকিন আহমেদ বলেন, ব্যক্তি পর্যায়ে করের হার কমিয়ে করের আওতা বাড়ানো উচিত।
পাশাপাশি পণ্য আমদানিতে আগাম কর কমানো ও ভ্যাটের হার একক সংখ্যায় নামিয়ে আনার প্রস্তাব দেন ডিসিসিআই সভাপতি। সারা লাইফস্টাইল ঈদ কেনাকাটার খবর। ঈদকে ঘিরে কেনাকাটায় মেতে উঠেছে শিশু কিশোররা। ঈদ আনন্দ রঙিন করতে তারা সংগ্রহ করছে বাহারি নামের রঙিন সব পোশাক। ঈদকে ভিন্ন আঙ্গিকে উদযাপন করার জন্য শিশুদের নিয়ে কেনাকাটা বলে জানান অভিভাবকরা। রিপোর্ট কাইকোবাদ মাহমুদের। যে কোনো উৎসবে সবচেয়ে বেশি আনন্দ থাকে শিশু কিশোরদের, তাই ঈদ উদযাপনে রঙিন পোশাকে সেজে উঠতে পছন্দের পোশাকের সন্ধানে তারা। আমি পিঙ্ক কালার ফ্রক কিনতে চাই। আমি ঈদের লেহেঙ্গা কিনবো, এই জন্য আমি বসুন্ধরা সিটিতে আসছি। ফ্রক বা ওই যে সারারা ঘাড়ারা কি জানি আমাদেরকে বললো না, ওই কিনা লাইছি দুইটা। শিশু কিশোরদের পোশাকের চাহিদা মাথায় রেখে সাজানো হয়েছে অনেক দোকান। আছে শার্ট, টি শার্ট, ফ্রক, লেহেঙ্গা সহ শিশুদের নানান পোশাক। রঙিন ছোট ছোট জামা কাপড়ে ঈদ শপিং হয়ে উঠে আরো বর্ণিল। এবারের বিশেষ আকর্ষণ হিসেবে আছে মেয়েদের জন্য সারারা, ঘাড়ারা, হীরামান্ডি সহ রকমারি নামের সব পোশাক। আর ছেলে শিশুদের জন্য আছে শার্ট, প্যান্ট, স্যুট সহ শ্যাকেট নামক বিশেষ ধরনের পোশাক। শ্যাকেট সেটের ভিতরে অনেকগুলো ডিজাইন আসছে, এই ডিজাইনগুলো হচ্ছে চলতেছে। বাচ্চাদের ফ্যান্সি আইটেমের প্রতি আগ্রহটা বেশি। ইন্ডিয়ান বম্বের কালেকশনগুলো, থাই কিছু আছে, আমাদের বেবি আইটেম আছে কিছু, লেডিসের মধ্যে হচ্ছে সারারা, গারারা, তারপর হচ্ছে আপনার ইন্ডিয়ান কিছু টপস, এগুলো হচ্ছে আমাদের বেশি চলতেছে। শিশু কিশোরদের ঈদের আনন্দ বাড়িয়ে দিতে তাদের জন্য সবার আগে পোশাক কেনার কথা জানান অভিভাবকরা। বাচ্চাদের গুলা হলেই মানে মাথাটা ঠান্ডা হয় যে এবার 16 কলা পূর্ণ হলো তাদের। শপিং তো অলমোস্ট 50% শেষ, এখন বাচ্চার কিছু টুকটাক সিম্পল কিছু ফ্রক, টপ এগুলো দেখতে এসেছি আর কি। রঙিন কাপড়ে আনন্দময় ঈদ উদযাপন হবে শিশুদের, এমন চাওয়া অভিভাবকদের। কাইকোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর খিলক্ষেতের বালুর মাঠ এলাকায় শিশু ধর্ষণের অভিযোগে আটক তরুণকে স্থানীয়দের গণধোলাইয়ের পর মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে খিলক্ষেতে শিশু ধর্ষণের অভিযোগে আটক তরুণকে পুলিশ থানায় নেয়ার পথে স্থানীয় জনতা গাড়ি অবরোধ করে। পরে গণধোলায় দেয়া হয় অভিযুক্তকে। পুলিশ তাদের থামাতে চেষ্টা করলে উত্তেজিত জনতার হাতে নির্বিচারে গণধোলাইয়ের শিকার হয়েছে অভিযুক্ত ওই তরুণ ও পুলিশ। খিলক্ষেত থানা পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তিকে থানায় আনার সময় উত্তেজিত জনতা তাকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেয়। পুলিশের গাড়ি ভাঙচুর করে, মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। শ্রমিক নেতাকে আহত হওয়ার প্রতিবাদে বগুড়ায় বাস চলাচল বন্ধ রয়েছে। সকালে 11টার দিকে স্টেশন রোড, চারমাথা, মাটিঢালি, বিমান মোড়ে অবরোধ করে মোটর শ্রমিক ইউনিয়ন। মঙ্গলবার বিকেলে শহরের স্টেশন রোডে মিতালি পাম্প এলাকায় নারিকেল ব্যবসায়ীদের সাথে সিএনজি চালকের বাক বিতণ্ডা হয়। এ সময় তাদেরকে থামাতে গেলে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের 2 নেতা আহত হন। এর জেরে আজ থেকে বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেন শ্রমিকরা। দর্শক, এ বিষয়ে জানতে এখন আমরা বগুড়ায় টেলিফোনে সরাসরি যোগাযোগ করব। আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আছেন আতিকুর রহমান সোহাগ। সোহাগ, আতিকুর, বাস চলাচল বন্ধের কারণে যাত্রীদের দুর্ভোগের চিত্র কেমন দেখছেন জানাবেন আমাদের। জি, কাকলি, এই মুহূর্তে আমি অবস্থান করছি বগুড়ায় যে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যে কার্যালয় রয়েছে, কার্যালয়ের সামনে অবস্থান করছি। এখানে কিন্তু নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে যে বিক্ষোভ করছিল, এখানে অনেক সেনাবাহিনীরা আছে, এসে তারা কিন্তু অফিসে আছে আর কি, রাস্তা মোটামুটি ক্লিয়ার করেছে। যদিও শহর থেকে এই রাস্তার চারমাথা অব্দি যাওয়ার, যদিও চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সব ধরনের যান চলাচল হঠাৎই বন্ধ করে দেওয়ায় বিভিন্ন জেলার যাত্রীরা এসে কিন্তু বিপাকে পড়েছে। তারা কোথাও যাওয়ার কোনো যানবাহন বা কোনো কোথাও যাওয়ার কোনো ব্যবস্থাও নেই। আর হঠাৎ করে এর সাথে এসিও বন্ধ করে দেওয়া হয়েছে, যার কারণে তারা সেখানে পরিবার পরিজন নিয়ে অনেকের জরুরি কাজে, অফিসের কাজে যাওয়ার জন্য যে যাত্রা, তাদের
অনেকে বিপাকে পড়েছে। আর মোটর শ্রমিক ইউনিয়ন নেতারা কিন্তু বলছে যে তাদের শ্রমিকদের যে হঠাৎ করে যে গতকাল যে আহত করা হলো এর বিচার না হওয়া পর্যন্ত তারা এখনো মানে অনির্দিষ্টকালের এই পরিবহন কবে খুলবে আসলে এটাও তারা বলছে না, বলছে যে তার বিচার না হওয়া পর্যন্ত তারা গাড়ি চলাচল করবে না, বন্ধ রয়েছে। আর সব ধরনের যান চলাচল বগুড়া থেকে যান চলাচল বন্ধ এবং অন্যান্য জেলা থেকে যে গাড়িগুলো ঢাকার যে গামী যে গাড়িগুলো ছিল এগুলো বন্ধ করে দিয়েছে। মাটিটালি বিমান মোড়ে তারা অবস্থান নিয়েছে, এছাড়া চার মাথায় অবস্থান নিয়েছে, বনানীতে অবস্থান নিয়েছে, আমাদের তিন মাথা মোড়ে এইদিকে অবস্থান নিয়েছে। মোটামুটি সব ধরনের সড়কেই তারা অবরোধ করে, মহাসড়কগুলো অবরোধ করে তারা রেখেছে। এখন পর্যন্ত তারা সেখানে অবস্থান করছে। আর কিছুক্ষণ আগে যে ঘটনাটা ছিল যে এই হঠাৎ করে মোটর শ্রমিকের একদল নেতাকর্মীরা কিন্তু এই নারকেল যে ব্যবসায়ী সেই ব্যবসায়ীর দোকানে কিন্তু হামলা এবং ভাঙচুর চালিয়েছে। এরপর কিন্তু সেখানেও সেনাবাহিনীরা অবস্থান নিয়ে তার সংঘর্ষ থামিয়েছে। তো মোটামুটি শহর জুড়ে এখন একটা থমথমে অবস্থা বিরাজ করছে এবং যে যাত্রীরা আসলে ঢাকা ঠনঠনিয়া যে বাস টার্মিনাল এখানেও যে যারা যাত্রীরা সেখানে আটকা পড়েছে এবং চার মাথা যে টার্মিনাল সেখানেও কিন্তু যাত্রীরা আটকা পড়েছে। তো এই ছিল বগুড়ার সর্বশেষ খবর। আতিকুর, আপনাকে ধন্যবাদ। দর্শক, জানছিলাম বগুড়ার বাস চলাচল বন্ধের খবর। মালচিং পদ্ধতিতে মিষ্টি কুমড়ার আবাদ করে সোনালী দিনের স্বপ্ন বুনেছেন সাভারের কৃষকরা। বিষমুক্ত চাষাবাদে পেয়েছেন অভাবনীয় সাফল্য। অল্প সময় ও কম পুঁজি বিনিয়োগ সঙ্গে আগাম ফলনে 3টি নতুন জাতের মিষ্টি কুমড়ায় বদলে গেছে শত শত কৃষকের ভাগ্য। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। ক্ষেত জুড়ে নানান জাতের মিষ্টি কুমড়া, জুপিটার 721, আয়রা 722, ব্ল্যাকউড 721 জাতের মিষ্টি কুমড়ার বৈশিষ্ট্য হচ্ছে প্রতিকূল আবহাওয়া ও রোগবালাই প্রতিরোধী। ফলন তোলার পর দীর্ঘদিন সংরক্ষণ করা যায় আর বছর জুড়ে করা যায় আবাদ। এই মিষ্টি কুমড়াটা খুব আগাম লাগাইছি এবং বাজার অন্য অন্য মিষ্টি কুমড়ার থেকে এটা আগে আসছে। এটা তো খুব লাভবান হয়েছি এবং খুব এটা ফলনও হয় ভালো। এটা জাত হলো জুবিটা, আইয়ে 15-20 দিন আগে অন্য জাতে আগে কুমিরাটা খাওয়াও খুব স্বাদ আর খুব হেভি, ভিতরে কিন্তু ফাটফা নাই। উচ্চ ফলনশীল মিষ্টি কুমড়া জাত নিয়ে দীর্ঘ গবেষণার পর প্রান্তিক কৃষকদের মাঝে নয়া 3টি জাত উন্মুক্ত করেছেন কৃষি উদ্যোক্তা SM সাইফুর রহমান শাহিন। দেখতে আকর্ষণীয় মিষ্টি কুমড়াগুলো নির্ধারিত সময়ের 15 দিন আগে বাজারে আসায় এই সবজি চাষাবাদে কৃষিতে উন্মোচিত হয়েছে নতুন এক সম্ভাবনার। আমি গত 2 বছর ধরে এই জাতটা নিয়ে কাজ করতেছি, সেখান থেকে প্রায় 16টা ভ্যারাইটি নিয়ে কাজ করলাম। তোর মধ্যে আমার 3টা ভ্যারাইটি এখন কমার্শিয়াল স্টেজে আছে, সারা বছর চাষযোগ্য। আপনার 35 দিনের এটা ফিমেল ফ্লাওয়ারিং চলে আসে, অন্যান্য জাতির থেকে 15 থেকে 20 দিন আগে এটা হারভেস্ট করা যায়। পুষ্টিগুণে সমৃদ্ধ এই সবজির আবাদ করে বেকার যুবকদের অনেকেই স্বাবলম্বী হয়েছেন। কৃষিতেও দ্বার খুলেছে নতুন সম্ভাবনার। জাহিদুর রহমান, NTV নিউজ, সাভার, ঢাকা। ঈদকে ঘিরে কেনাকাটায় মেতে উঠেছে শিশু কিশোররা। ঈদ আনন্দ রঙিন করতে তারা সংগ্রহ করছে বাহারি নামের রঙিন সব পোশাক। ঈদকে ভিন্ন আঙ্গিকে উদযাপন করার জন্যই শিশুদের নিয়ে কেনাকাটা বলে জানান অভিভাবকরা। রিপোর্ট কায়কোবাদ মাহমুদের। যে কোনো উৎসবে সবচেয়ে বেশি আনন্দ থাকে শিশু কিশোরদের, তাই ঈদ উদযাপনে রঙিন পোশাকে সেজে উঠতে পছন্দের পোশাকের সন্ধানে তারা। আমি পিঙ্ক কালার ফ্রক কিনতে চাই। আমি ঈদের লেহেঙ্গা কিনবো, এই জন্য আমি বসুন্ধরা সিটিতে আসছি। ফ্রক বা ওই যে সারারা ঘাড়ারা কি জানি আমাদেরকে বললো না, ওই কিনা লাইছি 2টা। শিশু কিশোরদের পোশাকের চাহিদা মাথায় রেখে সাজানো হয়েছে অনেক দোকান। আছে শার্ট, টি শার্ট, ফ্রক, লেহেঙ্গা সহ শিশুদের নানান পোশাক। রঙিন ছোট ছোট জামা কাপড়ে ঈদ শপিং হয়ে উঠে আরো বর্ণিল। এবারের বিশেষ আকর্ষণ হিসেবে আছে মেয়েদের জন্য সারারা, ঘাড়ারা, হীরামান্ডি সহ রকমারি নামের সব পোশাক। আর ছেলে শিশুদের জন্য আছে শার্ট, প্যান্ট, স্যুট সহ শ্যাকেট নামক বিশেষ ধরনের পোশাক। শ্যাকেট সেটের ভিতরে অনেকগুলো ডিজাইন আসছে, এই ডিজাইনগুলো চলতেছে। বাচ্চাদের ফ্যান্সি আইটেমের প্রতি আগ্রহটা বেশি। ইন্ডিয়ান বোম্বের কালেকশনগুলো, থাই কিছু আছে, আমাদের বেবি আইটেম আছে কিছু, লেডিসের মধ্যে হচ্ছে সারারা, গারারা, তারপর হচ্ছে আপনার ইন্ডিয়ান কিছু টপস, এগুলো হচ্ছে আমাদের বেশি চলতেছে। শিশু কিশোরদের ঈদের আনন্দ বাড়িয়ে দিতে তাদের জন্য সবার আগে পোশাক কেনার কথা জানান অভিভাবকরা।
বাচ্চাদের গুলা হলেই মানে মাথাটা ঠান্ডা হয় যে এবার 16 কলা পূর্ণ হলো তাদের। শপিং তো অলমোস্ট 50% শেষ, এখন বাচ্চার কিছু টুকটাক সিম্পল কিছু ফ্রক টপ এগুলো দেখতে এসেছি আর কি। রঙিন কাপড়ে আনন্দময় ঈদ উদযাপন হবে শিশুদের, এমন চাওয়া অভিভাবকদের। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। প্রশাসনের আশ্বাসে বগুড়ায় বাস ধর্মঘট প্রত্যাহার করে নেয় শ্রমিকরা। মঙ্গলবার বগুড়া শহরের স্টেশন রোডে মিতালি পাম্প এলাকায় নারিকেল ব্যবসায়ীদের সাথে এক সিএনজি চালকের বাকবিতণ্ডা হয়। এ সময় তাদেরকে থামাতে গেলে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের 2 নেতা আহত হন। এই প্রতিবাদে সকাল থেকে বাস ধর্মঘটের ডাক দেয় জেলা মোটর শ্রমিক সংগঠন। বেলা 11টার দিকে শহরের স্টেশন রোডস্থ মোটর শ্রমিক সংগঠনের কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা স্টেশন রোডে নারকেল ব্যবসায়ীর দোকানে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। দুপুর 1টার দিকে প্রশাসনের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করায় বাস চলাচল স্বাভাবিক হয়। খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলায় জেএসএস এবং ইউপিডিএফ এর মধ্যে গোলাগুলিতে সুবি ত্রিপুরা নামে একজন নিহত হয়েছে। সকালে তাইংদং ইউনিয়নের 5 নং ওয়ার্ডের হেডম্যান পাড়া এলাকায় গোলাগুলির এই ঘটনা ঘটে। নিহত সুবি ত্রিপুরা আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের সদস্য ছিল। এলাকাবাসী জানান, জেএসএস সন্তু গ্রুপের একদল সন্ত্রাসী হেডম্যান পাড়ায় সাংগঠনিক কাজে অবস্থানকালে ইউপিডিএফ সদস্যদের উপর অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলে সুবি ত্রিপুরা নিহত হন। এছাড়া সন্ত্রাসীদের ছোড়া গুলিতে সুবি ত্রিপুরার ছোট বোন তারাপতি ত্রিপুরা মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে আহত হয়েছে। সেচ কাজে গভীর ও অগভীর নলকূপের ব্যবহার বাড়ায় রাজশাহী অঞ্চলের 8 উপজেলায় ভূগর্ভস্থ পানির স্তর ক্রমান্বয়ে নিচে নেমে যাচ্ছে। এসব এলাকায় শুষ্ক মৌসুমে গভীর নলকূপে উঠছে না কাঙ্ক্ষিত পানি। এমন পরিস্থিতিতে ওই 8 উপজেলার কৃষকদের বোরো চাষে নিরুৎসাহিত করে বিকল্প ফসলের চাষ বাড়াতে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। রাজশাহী থেকে সমসাজু প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। রাজশাহীর গোদাগাড়ী ও তানোর, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একাংশ ছাড়াও নাচল ও গুমস্তাপুর এবং নওগাঁর সাপাহার, পরশা ও নিয়ামতপুর উপজেলায় পানির স্তর ক্রমান্বয়ে নিচে নেমে যাচ্ছে। এমন পরিস্থিতিতে এসব এলাকার কৃষকদের বোরো ধানের পরিবর্তে স্বল্প পানিতে চাষাবাদ করা যায় এমন ফসল চাষে উৎসাহিত করছে বিএমডিএ। তাদের পরামর্শে ডাল, তেল ও মশলা জাতীয় ফসলের পাশাপাশি গম চাষ করে লাভবান হচ্ছে কৃষক। তারা আপনার বোরো ধান বাদ দিয়ে আপনার গম, মটর, মসুরি, সরিষা এইসব ফসলে আপনার বেশিরভাগ বেশি বলছে যে আপনারা এটা উৎপাদন বেশি করেন। গম সরিষাতে খরচ কম, লাভ বেশি। আমি গম বুনছি, এটা আপনার পানি হয়তো ধানে বেশি লাগে, গমে কম লাগে। যে 8 উপজেলায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে সেসব এলাকার প্রায় 40,000 হেক্টর জমিতে বোরো চাষ না করার পরামর্শ দিয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। এর বাইরে এসব উপজেলায় স্বল্প পরিসরে যে বোরো চাষ হচ্ছে সেসব জমিতে নদী থেকে খালের মাধ্যমে পানি এনে বিকল্প সেচের ব্যবস্থা করেছে প্রতিষ্ঠানটি। নদীর পানি এখন আগে থেকে ডেফিনেটলি কমেছে, নদীর পানি কমেছে। তো সেই ক্ষেত্রে যেটুকু পানি আছে সেটাকে কত দূরে আনা যায়, হয়তো নদীতে একটা পাম্প বসে ওখান থেকে পানি আনতো, কিন্তু নদীর সাথে যে খালটা আছে এই খাল দিয়ে পানি এটা চলে যাচ্ছে 8-10 কিলোমিটার মতো। 2018 থেকে 2021 সালের মধ্যে পরিচালিত সরকারি গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিংয়ের সমীক্ষা বলছে, গত 3 দশকে এই অঞ্চলে গড়ে ভূগর্ভস্থ পানির স্তর 8 থেকে 18 মিটার নিচে নেমে গেছে। এমন পরিস্থিতিতে পরিবেশ ও প্রকৃতি রক্ষায় ক্রমান্বয়ে ভূগর্ভস্থ পানি উত্তোলন বন্ধ করে নদীর পানি সংরক্ষণের মতো বিকল্প পদ্ধতি ব্যবহারের পরামর্শ দিয়েছেন গবেষকরা। সমসাজু, এনটিভি নিউজ, রাজশাহী। সুবিধাবঞ্চিত স্কুল শিক্ষার্থীদের জন্য বিশেষ ইফতারের আয়োজন করেছে এসিআই এরোসল ইনসেক্ট স্প্রে এবং অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার। গতকাল বিকেলে রাজধানী বাড্ডায় ভালো কাজের হোটেলের সাথে যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। এ সময় প্রায় 400 শিশু একসাথে ইফতার উপভোগ করে এবং সুবিধাবঞ্চিত শিশুদের পুষ্টিকর খাবার সরবরাহ করা ও রমজান উদযাপনের পাশাপাশি মানবিক মূল্যবোধ ও উদারতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়। এ সময় এসিআই এরোসল এবং অ্যাঞ্জেলিকের ঊর্ধ্বতন কর্মকর্তা ইউসুফ শেফায়াত, সুকুমার সরকার, মিডিয়া প্রতিনিধি ও স্টেক হোল্ডাররা উপস্থিত ছিলেন।
মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি ও রাজনৈতিক অবস্থানের জেরে মার্কিন পণ্য বয়কটের ডাক দিয়েছে ইউরোপ ও কানাডার বিক্ষুব্ধ ভোক্তারা। সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানায়, গুগল সার্চে ট্রেন্ডে উঠে এসেছে বয়কট ইউএসএ, বয়কট আমেরিকা। মার্কিন পণ্য বর্জনে মত বিনিময়ের জন্য কানাডা ও ইউরোপের হাজারো মানুষ যোগ দিচ্ছে ফেসবুক গ্রুপে। ফ্রান্সে বয়কট ইউএসএ বাই ফ্রেঞ্চ অ্যান্ড ইউরোপিয়ান নামের একটি গ্রুপে 20,000 সদস্য যোগ দিয়েছে। বয়কট আমেরিকা আন্দোলনের ধাক্কায় কাবু ইলন মাস্ক মালিকানাধীন গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান টেসলাও। কানাডা ও ইউরোপে টেসলার গাড়ি বিক্রয়ে ব্যাপক ধস নেমেছে, কমেছে শেয়ার মূল্য। গেল শুক্রবার জার্মানিতে টেসলার 4টি গাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধরা। ফরিদপুরের আলোচিত অর্থোপেডিক বিভাগের চিকিৎসক শাহিন জোয়ারদারের উপরে হামলার ঘটনায় প্রধান আসামি মুত্তাকিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর মৌচাক এলাকা থেকে মুত্তাকিনকে গ্রেপ্তার করা হয়। মুত্তাকিন নিষিদ্ধ ছাত্রলীগ ফরিদপুর জেলা কমিটির সদস্য বলে জানা যায়। ওই ঘটনায় 6 আসামির মধ্যে আগে আরও 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের 24শে ডিসেম্বর মুত্তাকিন সহ কয়েক যুবক হাসপাতালেই ডক্টর শাহিন জোয়ারদারের উপরে হামলা চালায়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সেচ কাজে গভীর ও অগভীর নলকূপের ব্যবহার বাড়ায় রাজশাহী অঞ্চলে 8 উপজেলায় ভূগর্ভস্থ পানির স্তর ক্রমান্বয়ে নিচে নেমে যাচ্ছে। এসব এলাকায় শুষ্ক মৌসুমে গভীর নলকূপেও উঠছে না কাঙ্ক্ষিত পানি। এমন পরিস্থিতিতে ওই 8 উপজেলার কৃষকদের বোরো চাষে নিরুৎসাহিত করে বিকল্প ফসলের চাষ বাড়াতে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। রাজশাহী থেকে সৌম্য সাজুর প্রতিবেদনে ক্যামেরা ছিলেন শরীফুজ্জামান রয়েল। রাজশাহীর গোদাগাড়ী ও তানোর, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একাংশ ছাড়াও নাচল ও গুমস্তাপুর এবং নওগাঁর সাপাহার, পরশা ও নিয়ামতপুর উপজেলায় পানির স্তর ক্রমান্বয়ে নিচে নেমে যাচ্ছে। এমন পরিস্থিতিতে এসব এলাকার কৃষকদের বোরো ধানের পরিবর্তে স্বল্প পানিতে চাষাবাদ করা যায় এমন ফসল চাষে উৎসাহিত করছে বিএমডিএ। তাদের পরামর্শে ডাল, তেল ও মশলা জাতীয় ফসলের পাশাপাশি গম চাষ করে লাভবান হচ্ছে কৃষক। তারা আপনার বোরো ধান বাদ দিয়ে আপনার গম, মটর, মসুরি, সরিষা এইসব ফসলে আপনার বেশিরভাগ বেশি বলছে যে আপনারা এটা উৎপাদন বেশি করেন। গম সরিষাতে খরচ কম, লাভ বেশি। আমি গম বুনছি, এটা আপনার পানি হয়তো ধানে বেশি লাগে, গমে কম লাগে। যে 8 উপজেলায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে সেসব এলাকার প্রায় 40,000 হেক্টর জমিতে বোরো চাষ না করার পরামর্শ দিয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। এর বাইরে এসব উপজেলায় স্বল্প পরিসরে যে বোরো চাষ হচ্ছে সেসব জমিতে নদী থেকে খালের মাধ্যমে পানি এনে বিকল্প সেচের ব্যবস্থা করেছে প্রতিষ্ঠানটি। নদীর পানি এখন আগে থেকে ডেফিনেটলি কমেছে, নদীর পানি কমেছে। তো সেই ক্ষেত্রে যেটুকু পানি আছে সেটাকে কত দূরে আনা যায়, হয়তো নদীতে একটা পাম্প বসে ওখান থেকে পানি আনতে, কিন্তু নদীর সাথে যে খালটা আছে এই খাল দিয়ে পানি এটা চলে যাচ্ছে 8-10 কিলোমিটার মতো। 2018 থেকে 2021 সালের মধ্যে পরিচালিত সরকারি গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিংয়ের সমীক্ষা বলছে, গত 3 দশকে এই অঞ্চলে গড়ে ভূগর্ভস্থ পানির স্তর 8 থেকে 18 মিটার নিচে নেমে গেছে। এমন পরিস্থিতিতে পরিবেশ ও প্রকৃতি রক্ষায় ক্রমান্বয়ে ভূগর্ভস্থ পানি উত্তোলন বন্ধ করে নদীর পানি সংরক্ষণের মতো বিকল্প পদ্ধতি ব্যবহারের পরামর্শ দিয়েছেন গবেষকরা। সৌম্য সাজু, এনটিভি নিউজ, রাজশাহী। মালচিং পদ্ধতিতে মিষ্টি কুমড়ার আবাদ করে লাভবান হয়েছে সাভারের কৃষকরা। অল্প সময় ও কম পুঁজি বিনিয়োগ আর আগাম ফলনে 3টি নতুন জাতের মিষ্টি কুমড়ায় বদলে গেছে অনেক কৃষকের ভাগ্য। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। ক্ষেত জুড়ে নানান জাতের মিষ্টি কুমড়া, জুপিটার 721, আয়রা 722, ব্ল্যাকউড 721 জাতের মিষ্টি কুমড়ার বৈশিষ্ট্য হচ্ছে প্রতিকূল আবহাওয়া ও রোগবালাই প্রতিরোধী। ফলন তোলার পর দীর্ঘদিন সংরক্ষণ করা যায় আর বছর জুড়ে করা যায় আবাদ। এই মিষ্টি কুমড়াটা খুব আগাম লাগাইছি এবং বাজার অন্য অন্য মিষ্টি কুমড়ার থেকে এটা আগে আসছে। এটা তো খুব লাভবান হয়েছি এবং খুব এটা ফলনও হয় ভালো। এটা জাত হলো জুবিটা। আইয়ে 15-20 দিন আগে অন্য জাতে আগে কুমিয়াটা খাওয়াও খুব স্বাদ আর খুব হেভি, ভিতরে কিন্তু ফাঁপসা নাই। উচ্চ ফলনশীল মিষ্টি কুমড়া জাত নিয়ে দীর্ঘ গবেষণার পর প্রান্তিক কৃষকদের মাঝে নয়া 3টি জাত উন্মুক্ত করেছেন কৃষি উদ্যোক্তা এস এম সাইফুর রহমান শাহিন। দেখতে আকর্ষণীয়
মিষ্টি কুমড়াগুলো নির্ধারিত সময়ের 15 দিন আগে বাজারে আসায় এই সবজি চাষাবাদে কৃষিতে উন্মোচিত হয়েছে নতুন এক সম্ভাবনার। আমি গত 2 বছর ধরে এই জাতটা নিয়ে কাজ করতেছি, সেখান থেকে প্রায় 16টা ভ্যারাইটি নিয়ে কাজ করলাম। তোর মধ্যে আমার 3টা ভ্যারাইটি এখন কমার্শিয়াল স্টেজে আছে, সারা বছর চাষযোগ্য। আপনার 35 দিনের এটা ফিমেল ফ্লাওয়ারিং চলে আসে, অন্যান্য জাতির থেকে 15 থেকে 20 দিন আগে এটা হারভেস্ট করা যায়। পুষ্টিগুণে সমৃদ্ধ এই সবজির আবাদ করে বেকার যুবকদের অনেকেই স্বাবলম্বী হয়েছেন। কৃষিতেও দ্বার খুলেছে নতুন সম্ভাবনার। শাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। উগ্রবাদ এবং চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে উগ্রপন্থী আর পলাতক ফ্যাসিবাদী শক্তি মিলে দেশের গণতন্ত্রকে কবর দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চরিত্র ধরে রাখতে উগ্রপন্থা প্রতিহত করার আহ্বান জানিয়েছেন তিনি। দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, নতুন বন্দোবস্তের নামে সময়ক্ষেপণ হলে জনমনে ভিন্ন বার্তা দেবে। রাজনৈতিক দলের সম্মানে আয়োজিত ইফতারে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব বলেন তারেক রহমান। ইমরুল আহসানের রিপোর্ট। বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানে বুধবার ইফতারের আয়োজন করে বিএনপি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেয় প্রায় সব দলই শরিক হয় ইফতারে। অনুষ্ঠানে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ঐক্য নষ্টের ষড়যন্ত্র চলছে মন্তব্য করে তারেক রহমান বলেন, মত পথের ভিন্নতা থাকলেও গণতন্ত্রের স্বার্থে সব দলকে এক থাকতে হবে। বলেন, ধরে রাখতে হবে দেশের মৌলিক চরিত্র। চরমপন্থা প্রতিরোধ করতে না পারলে দেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেন তিনি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা এবং চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিলে উগ্রবাদী জনগোষ্ঠী এবং পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশে পুনরায় গণতন্ত্রের কবর রচনা করবে। অপরদিকে গণতান্ত্রিক বিশ্বে ইমেজ সংকটে পড়তে পারে বাংলাদেশ। দেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চরিত্র সমুন্নত রাখতে চরমপন্থা এবং ধর্মীয় উগ্রবাদী অপশক্তিকে প্রতিহত করার পাশাপাশি গণহত্যাকারী পলাতক মাফিয়া চক্রকে যে কোনো মূল্যে বিচারের সম্মুখীন করার মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা শক্তিশালী করাই হবে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের শক্তির আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে মন্তব্য করে অন্তর্বর্তী সরকারকে কেবল নির্বাচনী ব্যবস্থার সংস্কারের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সোচ্চার, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কোনো উপদেষ্টা, এমনকি দু একটি রাজনৈতিক দলকেও জাতীয় নির্বাচনের ব্যাপারে ইদানিং কিছুটা ভিন্ন স্বরে কথা বলতে শোনা যায়। আমরা মনে করি জনপ্রত্যাশার প্রতি শ্রদ্ধা না দেখিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে গৌণ ইস্যুকে মুখ্য করে অকারণ সময় ক্ষেপণের চেষ্টা হলে সেটি জনমনে ভুল বার্তা পৌঁছবে। অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা এবং সরকারের কার্যক্রমের প্রতি জনগণের আস্থার সংকট সৃষ্টি হলে গণতন্ত্র প্রতিষ্ঠাকরণের যাত্রাপথ বিপদ সংকুল হয়ে উঠতে বাধ্য। নারী নির্যাতন ও সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। নারীদেরকে নিরাপত্তাহীন রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব। সরকার, প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি কিংবা অন্য কোনো কাজে হয়তো বেশি মনোযোগী থাকার কারণে আমাদের মা বোন কন্যাদের নিরাপত্তা সংকটে পড়েছে কিনা এই বিষয়টি গভীরভাবে ভাবার প্রয়োজন রয়েছে। ক্ষমতায় গেলে 31 দফা বাস্তবায়নের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তারেক রহমান। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে জানিয়ে রাজনৈতিক দলগুলোর নেতারা বলেছেন, সংস্কার ইস্যুগুলোকে সুনির্দিষ্ট করে নির্বাচনের পথে এগোতে হবে, আর দেশ ও গণতন্ত্র রক্ষায় ঐক্যমত জরুরি। বিএনপির ইফতারে অংশ নিয়ে এসব কথা বলেন তারা। আজকে বিভিন্ন রকম কথাবার্তা বিভিন্ন মিডিয়ায় বিভিন্নভাবে চলে আসছে,
সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে কথা হচ্ছে, যেটা আমাদের মধ্যে বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়ানো শুরু করেছে। গণতন্ত্রের পথে যাওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প নেই, এবং সেই জন্য আমরা বারবার করে যেটা বলেছি, এটা নিয়ে অনেকে আমাদের সমালোচনা করেন। আমরা দ্রুত নির্বাচনের কথা বলেছি, দ্রুত নির্বাচনের কথা আমরা খুব পরিষ্কার করে বলছি। জাতীয় ঐক্যের জন্য সকলের কাছে স্বরের বন্ধ অনুরোধ জানাই, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, এখানে কোনো আপোষ হবে। একটি টেকসই গণতন্ত্র, সাস্টেনেবল ডেমোক্রেসি, একটি ফেয়ার ইলেকশন, যার কারণে বাংলাদেশ আজকে এই দুরবস্থার ভিতরে পতিত হয়েছে। আমি আশা করব সবাইকে একটা জিনিস অনুধাবন করার জন্য, দেশটা আমাদের, ভারতের দালালি করে কোনো লাভ হবে না। আমরা বহুদিন দালালি করেছি, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার ভারতের পেঁয়াজও নেই, এবার ভারতের চাউলও নেই, কিন্তু বাংলাদেশ ভালো অবস্থানে আছে। রাজনৈতিক নেতৃত্বের ভিতরে যদি অনৈক্য তৈরি হয়, সেখানে অরাজনৈতিক শক্তিগুলো কিন্তু আসলে সুযোগ সন্ধানী হয়ে ওঠে, এবং বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি বিভিন্ন সময় এটা হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে বাংলাদেশে এখনও যে ফ্যাসিবাদী শক্তি, তার যে সমর্থিত নানান ধরনের দোসর সমাজে নানান জায়গায় রয়ে গিয়েছে। তো আজকে দেশে নির্বাচন নিয়ে যে সংকট তৈরি হয়েছে, কিংবা রাষ্ট্র সংস্কার নিয়ে আমি মনে করি অহেতুক বিতর্ক এবং বিভাজন হচ্ছে, এইটাকে কমিয়ে আনার জন্য বিএনপি একটা বড় রাজনৈতিক দল হিসেবে ভূমিকা নিতে পারে। আগামী নির্বাচন শান্তিপূর্ণ করার লক্ষ্যে পুলিশের প্রস্তুতি ও করণীয় সম্পর্কে এখন থেকে উদ্যোগ নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পুলিশের সুযোগ সুবিধা বাড়ানো নিয়ে শীর্ষ পুলিশ কর্মকর্তা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বৈঠকে তিনি এই নির্দেশ দেন। এছাড়া পুলিশের ঝুঁকি ভাতার বিদ্যমান সিলিং তুলে দেওয়া, নতুন ৩৬৪টি পিকআপ এবং ১৪০টি প্রিজন ভ্যান কেনার উদ্যোগ নেয়ার বিষয়েও আলোচনা হয়। গত সোমবার প্রধান উপদেষ্টার সাথে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের হওয়া বৈঠকে পুলিশ সদস্যদের পক্ষ থেকে কিছু দাবি দেওয়া উঠে আসে। সেগুলো বাস্তবায়ন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব ও আইজিপির সাথে আলোচনা করেন ডক্টর ইউনূস। পুলিশের এসআই ও এএসআই পর্যায়ের কর্মকর্তাদের মোটরসাইকেল কেনার জন্য সুদ মুক্ত ঋণের বিষয়টি নিয়েও আলোচনা হয় বৈঠকে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এর সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সেনাপ্রধান দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। পাশাপাশি দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনীর নেওয়া বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা করেন তারা। এছাড়া বঞ্চিত সেনা কর্মকর্তা ও সেনা সদস্যদের সুবিচার নিশ্চিতকরণের লক্ষ্যে গঠিত পরিষদের সুপারিশ নিয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন সেনাপ্রধান। প্রধান উপদেষ্টা দেশের ক্রান্তি লগ্নে সেনাবাহিনীর ভূমিকা ও অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কার্যক্রমের দিক নির্দেশনা দেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট বড় নয়, বাস্তবমুখী হবে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কর্মসংস্থান সৃষ্টির উপর জোর দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে বিভিন্ন গণমাধ্যমের কর্তা ব্যক্তিদের বাজেট নিয়ে মত বিনিময়কালে এসব বলেন তিনি। এনবিআর সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান সংস্কারের প্রাথমিক কার্যক্রম শুরু করবে অন্তর্বর্তী সরকার, আর নির্বাচিত সরকার এসে পরবর্তী ধাপগুলো শেষ করবে বলেও জানান উপদেষ্টা। রিপোর্ট করছেন রকুন উদ্দিন। ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে কি থাকবে আর কি থাকবে না, জোর দিতে হবে কোন কোন খাতে, এসব নিয়েই এখন হিসেব নিকেশ করছে অর্থ মন্ত্রণালয়। আর তা নিয়েই আলোচনা করতে বুধবার অর্থ উপদেষ্টা মত বিনিময় করেন বিভিন্ন গণমাধ্যমের কর্তা ব্যক্তিদের সাথে। সূচনা বক্তব্যে আসছে বাজেটে অগ্রাধিকার পাওয়া খাতগুলোর পক্ষে নিজের যুক্তি তুলে ধরেন অর্থ উপদেষ্টা। বলেন, পরবর্তীতে নির্বাচিত সরকার প্রয়োজন বুঝে বাজেটে সংশোধন করবে। আমাদের চ্যালেঞ্জগুলো আপনারা মূল্যস্ফীতি, তারপর আপনার ফরেন রিজার্ভ বিষয়ে আপনার চাপ করছে, ব্যাংকিং সেক্টরে লিকুইডিটি প্রবলেম হচ্ছে, ব্যবসাটা বন্ধ হয়ে গেছে, তাই না? বড় ব্যবসা বলুন, ছোট ব্যবসা বলুন, কর্মসংস্থান আমাদের সাথে বড় সংস্কার আমরা করবো, এনবিআর সংস্কার করবো, ট্যাক্স রিলিভের বাসা যায়, করাপশন কীভাবে কমা যায়, ট্যাক্স।
মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি কমানো ও কর্মসংস্থান বাড়ানোর উপর জোর থাকবে আসছে বাজেটে। ভাতাও বাড়বে সামাজিক নিরাপত্তা খাতের আওতায়। বাজেটটা আমরা একটু বাস্তবমুখী করব, বাজেটের সাইজ হয়তো বড় করবো না, এডিপির সাইজ খুব হয়তো বড় হবে না, কিন্তু সেখানে আমরা কতগুলো বিষয়ের দিকে নজর দেবো। মূল্যস্ফীতিটা কমাতো, সাথে যেমন আয় যেন বাড়ে, সেটা কর্মসংস্থান, তবে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে, বিশেষ প্রাইভেট সেক্টর, ওটা আমরা চেষ্টা করি। সামাজিক নিরাপত্তা মানে কিছু বাড়াবো, সামাজিক নিরাপত্তা, এডুকেশন এবং আইটিতে অ্যালোকেশন করবে না। এছাড়া বাংলাদেশ স্বল্পোন্নত দেশ অর্থাৎ এলডিসির তালিকা থেকে নির্ধারিত সময়ে উত্তরণের বিষয়েও আসছে বাজেটে উল্লেখ থাকবে বলে জানান অর্থ উপদেষ্টা। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আব্দুস সোবহান মিয়ার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে 9টি বাড়ি ও ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এসব সম্পদের বাজার মূল্য 32 কোটি টাকা। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। বলেন, দেশ থেকে অর্থ পাচার করে যুক্তরাষ্ট্রে এসব সম্পদ করেছেন আব্দুস সোবহান। তার 51টি ব্যাংক হিসাবে 97 কোটি 63 লাখ টাকার বেশি সন্দেহজনক লেনদেন হয়েছে। তাই আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আব্দুস সোবহানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এদিকে আইএফআইসি ব্যাংক থেকে ঋণের নামে সালমান এফ রহমানের 2375 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের 4 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। সকালে সংস্থাটির উপপরিচালক ইয়াসির আরাফাতের নেতৃত্বে একটি টিম তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো, তবে পুরোপুরি সুস্থ নয় বলে জানিয়েছেন লন্ডনে অবস্থানরত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। একই সাথে তিনি জানান, বিশেষজ্ঞ চিকিৎসকের অনুমতি পেলে ঈদের পরেই দেশে ফিরতে চান বেগম খালেদা জিয়া। যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি স্টেবল আছেন এবং সত্যিকার অর্থে উনি অনেক মানসিক প্রশান্তির জন্যই উনি অনেকটা সুস্থ আছেন এবং আমরা আশা করছি যে হয়তো চিকিৎসকদের অনুমতি পেলেই আমরা খুব সহসাই বাংলাদেশে ওনার ফেরত যাওয়ার ব্যাপারে উনি নিজেও আগ্রহী এবং ওনার পরিবারের সদস্যরাও আগ্রহী। হয়তোবা ঈদের পর তো অবশ্যই কোনো একটি সময় ইনশাআল্লাহ উনি চলে যাবেন। রাজনৈতিক বিবেচনায় বিচারিক সিদ্ধান্ত থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বিকেলে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে বাংলাদেশ লয়ার্স কাউন্সিল আয়োজিত আলোচনা ও ইফতার অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। সমাজে এখন ন্যায় বিচার এবং সুশিক্ষার অভাব রয়েছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের স্বচ্ছতার সাথে কাজ করতে হবে। তিনি আরও বলেন, সমাজে অনেক অসঙ্গতি রয়েছে, তাই সবার আগে বিচারিক প্রক্রিয়ার সংস্কার দরকার। তিনি সোচ্চার হতে পারে। আল্লাহর ইবাদত করতেছে, আল্লাহর হুকুমের। সমাজে অনেক জায়গায় অসঙ্গতি আছে, এই অঙ্গনটা যদি রিস্ট্রাকচার করা যায়, রিফর্ম করা যায়, এইটাকে যদি ক্লিন করা যায়, সমাজের অর্ধেক যন্ত্রণা অটোমেটিক্যালি দূর হয়ে যাবে। আর বাকি যে অর্ধেক থাকবে আমরা সবাই মিলে দূর করতে পারবো ইনশাআল্লাহ। বাংলাদেশকে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত করা এখন সময়ের বাস্তবতা জানিয়ে গবেষণা সংস্থা সিপিডি বলছে, এজন্য ব্যবসায়ীদের মানসিকতার পরিবর্তন এবং দক্ষতা বৃদ্ধিতে নজর দেওয়া প্রয়োজন। যদিও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে এমন সিদ্ধান্ত পণ্য রপ্তানিতে সুবিধা মিলবে না বলছেন ব্যবসায়ীরা। বাণিজ্য উপদেষ্টা বলেন, এলডিসিতে উত্তরণ হলে সংকটের চেয়ে সম্ভাবনাই বেশি। মেসবাহ হাসানের রিপোর্ট। 5 দশক ধরে জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকায় বাংলাদেশ। এরপর নানা ধরনের যাচাই বাছাই পেরিয়ে 2026 সালে উত্তরণের সময়সীমা পেছাতে চাইলেও পরে তা থেকে সরে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার। এমন সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে বিশেষজ্ঞ, ব্যবসায়ী ও রাষ্ট্রের নীতি নির্ধারকদের নিয়ে এফবিসিসিআই কার্যালয়ে এই আয়োজন। এটি আমি প্রথমেই পরিষ্কার করছি। অনুষ্ঠানে সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিশেষজ্ঞরা বলেন, এখনই প্রস্তুতি নিতে না পারলে বিপদে পড়তে পারে বাংলাদেশ। এফিসিয়েন্সি লেড অর্থাৎ দক্ষতা ভিত্তিক একটি অর্থনীতিতে দক্ষতা ভিত্তিক খাত উন্নয়নের দিকে আপনাদের যেতে হবে।
এবং সেটি আপনারা কস্ট কমিয়ে করবেন নাকি আরও স্কিল ম্যানপাওয়ার তৈরি করে করবেন? যদিও ব্যবসায়ীরা বলছেন চ্যালেঞ্জ মোকাবেলায় সুনির্দিষ্ট উদ্যোগ ছাড়া এলডিসি থেকে উত্তরণ সম্ভব নয়। ফার্মাসিউটিক্যাল সেক্টর ট্রিপসের ওয়েভারের ফলে যে প্যাটেন্ট রেজিমকে যেহেতু রিকগনাইজ করতো না, যার কারণে আমরা পৃথিবীতে যে প্রোডাক্টটি যে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি যদি আজকে লঞ্চ করে উইদিন 1 ইয়ার আমরা বাংলাদেশে সেই প্রোডাক্টটা অ্যাভেলেবল করতে পারি অ্যাট অ্যাফোর্ডেবল প্রাইস। মূল্যস্ফীতির এই কষাঘাত থেকে বাঁচতে দ্রুতই বাংলাদেশকে উন্নয়নশীল দেশের তালিকায় নেওয়া প্রয়োজন বলছেন বাণিজ্য উপদেষ্টা। আমরা যদি কোনো জিনিস বিন্যাস করতে এবং উপলব্ধি করতে ভুল করি এবং ভয় পাই এবং আমরা কার্পেটের নিচে সমস্যাগুলোকে ঠেলে দিই, তাহলে আমাদের সমস্যাগুলোর সমাধান হবে না। আমাদেরকে প্রকৃত প্রস্তাবে জিনিসগুলোকে উপলব্ধি করতে হবে, নির্মোহভাবে উপলব্ধি করতে হবে। আমরা এখানে সামগ্রিক জাতীয় অর্থনীতির কথা চিন্তা করছি, আমার আপনার ব্যক্তিগত প্রতিষ্ঠান নিয়ে চিন্তা করতে এখানে আসিনি আমরা। এ সময় সম্প্রতি অস্থির হওয়া চালের বাজার দ্রুতই নিয়ন্ত্রণে আসবে বলেও জানান উপদেষ্টা। আমাদের ধরে রাখা উচিত ছিল। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।